আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 25 তারিখ এই মাসে ডিসেম্বরের 25 তারিখ তারেক রহমান কি দেশে ফিরছেন? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কারণ তারেক রহমান, আমরা যা খবর পেয়েছি, তারেক রহমান পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছিলেন দেশে ফেরার ব্যাপারে উনি নিশ্চিত হওয়ার জন্য। পেন্টাগন থেকে তাকে বলা হয়েছে যে এই মুহূর্তে আপনার দেশে ফেরাটা খুব একটা ঠিক হবে না। কারণ এর আগে ট্রেসি জেকবসন কিন্তু বলে দিয়েছিলেন, ইউ আর নাও সেফ, ইউ আর নট সেফ ইন বাংলাদেশ রাইট নাও। তারপর পেন্টাগন যখন এই উপদেশটা দিলেন যে আপনার জন্য বাংলাদেশ এখনো পর্যন্ত নিরাপদ নয়, সেক্ষেত্রে তারেক রহমানের টিকিট কাটা থাকলেও তারেক রহমান কি দেশে ফিরবেন? তার কতগুলো কারণ মানে বলা হচ্ছে, সে কারণগুলো কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। এর মধ্যে হাদির মৃত্যু আছে, জামাতের রোল রয়েছে, বিএনপি আছে, অনেকেরই রোল রয়েছে। যেমন হাদি মানে শুধু মানে ভারতবর্ষের বিরোধিতা করতেন না, তিনি বিরোধিতা করতেন ইউনূসের, তিনি বিরোধিতা করতেন জামাতের, তিনি বিরোধিতা করতেন এনসিপি নেতাদের যারা চোর বাটপার, এমনকি তিনি বিএনপিরও বিরোধিতা করতেন। তাই সবার কাছে একটা চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছিল এই হাদি, ওসমান হাদি। এখন এনসিপির একটা এবং জামাতের মধ্যে একটা ভেতরে গাঁটবন্ধন হয়েছে। এনসিপি এবং জামাত মনে করছে যদি হাদি ফেরে তাহলে হাদির যে সংগঠন, সম্ভবত ইনকিলাব, আমি যদি ভুল না বলে থাকি, যদি ভুল বলে থাকি তারপরে আপনারা শুধরে দেবেন। তো এই মঞ্চের তিনি একটা আলাদা মঞ্চ করেছিলেন, তিনি যে অন্য কোনো দলে আমি জয়েন করব না, এরা সব হচ্ছে 2 নম্বর, দেশকে লুটে পুটে খেতে এসছে। তাই হাদির প্রতি জনসমর্থন ধীরে ধীরে বাড়ছিল। যেমন ইউনূস একটা চিন্তার মধ্যে ছিলেন, তেমনি এনসিপি এবং জামাতও খুব চিন্তার মধ্যে ছিল। হাদি তার প্রাণ সংশয় নিয়ে 2 বার জিডি করতে গেছিলেন, কিন্তু 2 বারই জিডি তার নেওয়া হয়নি, মানে পুলিশ অ্যাকসেপ্টই করেনি, লেখেই নি, তাকে কোনো নিরাপত্তাও দেওয়া হয়নি। এই নিরাপত্তা না দেওয়ার কারণে হাদির এই মর্মান্তিক মৃত্যু হলো। এবং এর পেছনে রয়েছে সিআই এর মতে জামাত কোনো মতেই চায়নি যে আসনে হাদি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছে, সেই আসনে জামাতের ক্যান্ডিডেট যদি হারে, যেখানে জামাতের ক্যান্ডিডেট দিয়েছে, তাহলে জামাতের মুখ পুড়বে। আর জামাতের একার পক্ষে দেশ চালানো মানে কি ভোটে জেতা সম্ভব না, বা সংখ্যাগরিষ্ঠতা আনা সম্ভব নয়। সেক্ষেত্রে দরকার হচ্ছে বিএনপি। এখন বিএনপির বিরুদ্ধেও যখন সে সমালোচনায় মুখর, তাহলে তাকে সবাই মিলে সরিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যান করা হয়। এটা আমার কথা না, ওটা সিআই এর কথা। প্ল্যান করা হয়। এবং গত পরশুদিনকে যে কাণ্ডটি ঘটেছে, কালকে না পরশুদিনকে, এই যে দীপু চন্দ্র দাস, যে ময়মনসিংহে যাকে মারা হলো, নৃশংসভাবে মারা হলো, তার পাশাপাশি আর একটি ঘটনা ঘটেছিল। একজন মহিলা এবং তার শিশুকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মহিলা কোনো রকমে বেঁচে গেছে, শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই শিশুটির মা, তিনি বিএনপি করতেন। তাহলে বিএনপি যিনি করেন, তিনি যদি মানে সুরক্ষিত না থাকেন, তাহলে হাদি কি করে সুরক্ষিত থাকে? এই প্রশ্নটাও কিন্তু উঠেছে।
আর এই যে আপনারা দেখছেন পুলিশ বাহিনী, সে তো পুরো নিষ্ক্রিয় হয়ে রয়েছে, কারণ তারা ডিমোরালাইজ হয়ে রয়েছে। আর আপনাদের এই যে হিজড়া যে সেনাবাহিনী, তারা তো একেবারে পুলিশের থেকেও তারা হচ্ছে গিয়ে আরো নরাধম। তারা দেশকে রক্ষা করবে কি? তারা জনতার হাত থেকে দেশকে বাঁচাতে পারে না, বাইরের শত্রুকে রক্ষা করবে কি? তিনি ভারতবর্ষের সেনাপ্রধানকে ফোন করেছিলেন, কি উত্তর পেয়েছেন না পেয়েছেন, তার পরিপ্রেক্ষিতে কি সেনাপ্রধান বলেছেন না বলেছেন, সেটা আমি সন্ধ্যেবেলার ভিডিওতে বলবো। আচ্ছা করে ঝাড় দিয়েছেন এবং সময়সীমা বেঁধে দিয়েছেন। তো যাই হোক, এখন যে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর বাসভবন খুলে দেয় জনতার জন্য, যে সেনাবাহিনী কোনো মবকে কন্ট্রোল করতে পারে না, তার চোখের সামনে মেরে দেয়, সে নিশ্চুপ হয়ে দেখে, নিথর হয়ে দাঁড়িয়ে থাকে, সেই সেনাবাহিনীর ওপরে কতটা বিশ্বাস মানুষ রাখবে? এই মবকে কন্ট্রোল করার মতো ক্ষমতা এই সেনাবাহিনীর নেই। আমরা প্রথম আলো, ডেইলি স্টার পড়ানোর সময় দেখেছিলাম, ভিডিওতে আমরা যা দেখেছি তাতে আমরা রীতিমতো শঙ্কিত এবং ভাবিত যে এই দেশটা কোথায় যাচ্ছে। সেনাবাহিনী হাত জোর করে বুকে জড়িয়ে ধরে 20 মিনিট সময় চাইছে। এই 20 মিনিটের মধ্যে আমরা সবাইকে বার করে নিচ্ছে, হাত জোর করছি, আপনারা কিছু করবেন না। আমাদের দেশের সেনাবাহিনী ভাবতে পারে? আপনারা এই সেনাবাহিনী নিয়ে গর্ব করেন? এই ওয়াকারুজ্জামান, তার মতো বেঈমান, ঘাতক এবং দেশদ্রোহী আর দুটো নেই। তিনি অনেক কিছু বলেছিলেন, জানমালের দায়িত্ব আমি নিলাম, এনাফ ইজ এনাফ, ফুল স্টপ, অনেক বড় বড় কথা বলেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে তিনি কিন্তু কোনোটাই করতে পারেননি, মানে কার্যকর করতে পারেননি। এই সময়তে যা পরিস্থিতি, তা বিচার বিশ্লেষণ করে সিআইএ এবং পেন্টাগন দুজনেই একে সতর্ক করেছে যে এখন নিরাপদ নয় আপনার দেশ, যেটা ট্রেসি বলেছিলেন। তাই টিকিট কাটা সত্ত্বেও 25 তারিখ তারেক রহমান আসবেন কিনা দেশে, সে ব্যাপারে কিন্তু সন্দেহ আছে। হয়তো সেই কারণেই তার স্ত্রী হয়তো ফেরত চলে গেছেন, তিনি আসবেন না বলে। হয়তো তিনি ফোন করে গোপনে বলে দিয়েছেন যে আমি হয়তো যাচ্ছি না, পরে জানিয়ে দেবো, এখনই কেউ জানাবো না। যার জন্য দেখবেন বিএনপির মধ্যে সেই উন্মাদনাটা নেই, যে 18 বছর বাদে তাদের নেতা দেশে ফিরছে, যে উন্মাদনা থাকার কথা, সেই উন্মাদনা কিন্তু বিএনপির মধ্যে নেই। আমার মনে হয়, আমি শিওর না, কিন্তু ঘটনাচক্র যা ঘটছে এবং যা শোনা যাচ্ছে, তারেক রহমান সম্ভবত 25 তারিখে দেশে ফিরছেন না। এখন দেখা যাক তারেক রহমান সমস্ত কিছু উপেক্ষা করে দেশে ফেরেন কি না ফেরেন। ভারত ও বাংলাদেশের চলমান সংঘাত, তার রেশ এবার গিয়ে পড়ল সীমান্তে। ভারতের সেনারা প্রথম থেকেই বাংলাদেশের এই উগ্রতা, এই এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটি থামাতে কিন্তু বদ্ধপরিকর। কিন্তু কালকে এমন কিছু ঘটনা ভারত এবং বাংলাদেশ সীমান্তে ঘটলো, তা কিন্তু ভারতের জন্য নিঃসন্দেহে ভয়ঙ্কর। কিন্তু ভারতের সেনাবাহিনীর সদস্যরা গুলি চালাতে বাধ্য হলেন কালকের এই এক্সট্রিমিস্টদের উপর। কি ঘটলো দেখুন। প্রথমে যে ঘটনা সামনে এসছে তা ঘটেছে বাংলা এবং বাংলাদেশ সীমান্তে, বসিরহাটের কাছে একটি জায়গা আছে যার নাম খোজাডাঙ্গা সীমান্ত। সেই জায়গাটি অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা, কারণ দুপারেই অসংখ্য সংখ্যালঘু মানুষ, মানে বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন, এবং বসিরহাট, মালদা, মুর্শিদাবাদ, এই পার্টিকুলার জায়গাগুলো দিনের পর দিন হাই অ্যালার্টের আওতায় থাকেন এবং বিএসএফ সদা তৎপরতা কিন্তু এই এলাকায় দেখান। এই খোজাডাঙ্গা সীমান্তে কালকে হঠাৎ করে 3 জন বাংলাদেশি যুবক ভারতবর্ষে ঢুকতে চান এবং স্বাভাবিকভাবে বিএসএফ তাদেরকে আটকান। এবার বিএসএফ আটকানোর সঙ্গে সঙ্গে এখন যে প্রবণতা তৈরি হয়েছে,
তা হলো বিএসএফ কে পাল্টা আক্রমণ করুন। এবং বিএসএফ যদি গুলি চালায়, মোহাম্মদ ইউনূস বসেই আছেন, তার স্বরাষ্ট্র উপদেষ্টাটা বসেই আছেন বিএসএফ কে নিয়ে, বিএসএফ এর অ্যাক্টিভিটি নিয়ে আন্তর্জাতিক স্তরে বাজার গরম করার জন্য। আর বিজেপি এই আছিলায় দিনের পর দিন অনুপ্রবেশকারীদের বা এই ধরনের বাংলাদেশিদের অ্যালাউ করছেন জিরো লাইন অবধি পৌঁছানোর জন্য। এই খোঁজাডাঙ্গা সীমান্তে কালকে যখন 3জন বাংলাদেশি যুবককে আটক করা হয় বিএসএফ এর পক্ষ থেকে, ঠিক তখনই হঠাৎ করে বিএসএফ এর দিকে ইট পাথর সমস্ত কিছু নিক্ষেপ করতে শুরু করেন সেই বাংলাদেশিরা, এবং পরবর্তীকালে বিএসএফ পাল্টা দেয় এবং তাদেরকে কিন্তু হাতে নাতে পাকড়াও করে। কিন্তু এই পুরো ঘটনা আমাদের কাছেও কিন্তু ভয়ানক এক প্রবণতা তৈরি করছে যে বারবার কেন বাংলার সীমান্তকে বেছে নেওয়া হচ্ছে বাংলাদেশিদের পক্ষ থেকে। ঠিক 1 মাস আগে মালদার এরকম একটি ঘটনা সামনে এসেছিল, যেখানে মালদার এক পুলিশ কর্তা, মানে সেনা কর্তা, তিনি কিন্তু মারা গেছিলেন এই অনুপ্রবেশকারীদের থামাতে গিয়ে। ফলে বারবার মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট এই সীমান্ত অঞ্চলগুলো অত্যন্ত সেন্সিটিভ এরিয়াতে পরিণত হচ্ছে। তা কিন্তু আমাদের বাংলার সুরক্ষা, পশ্চিমবঙ্গের সুরক্ষা এবং জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। পাশাপাশি বাংলা সীমান্তে কালকে বিএসএফ আধিকারিকরা গুলি না চালালেও সিলেটের প্রান্তরে কিন্তু গুলি চালাতে বাধ্য হলেন বিএসএফ আধিকারিকরা। এবং বিএসএফ কালকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, ভাই তোরা যাই করিস ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে অন্তত পাঙ্গাটা নেওয়ার চেষ্টা করিস না। তোরা মুখে বড় বড় কথা বলতেই পারিস, তোরা চিকেন স্নেককে ছিনিয়ে নেওয়ার কথা ভাবতেই পারিস, তোরা শিলিগুড়ি করিডরকে টুকরো করে দেওয়ার কথা বলে বাজার গরম করতেই পারিস, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে এখানে দাদাগিরি বিএসএফই করবে। প্র্যাকটিক্যাল ফিল্ডে ভারতই যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে। তোরা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, এক্স হ্যান্ডেল, বিভিন্ন জায়গায় বড় বড় ডায়লগবাজি করতেই পারিস, তাতে কোনো ভুল নেই, এবং সেই ডায়লগবাজি করতে ট্যাক্সও দিতে হয় না। সিলেটের প্রান্তরে কালকে 2 বাংলাদেশি অবৈধভাবে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছেন। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয় দেখুন, যাদের উপর গুলি চালানো হয়েছে তাদের বয়সটা এখানে ইম্পর্টেন্ট। তাহলেই আপনারা বুঝবেন কিভাবে এরা নিজেদের মাথাকে ব্রেন ওয়াশ করেছেন এবং কোন প্রবণতা বাংলাদেশের ইয়থ জেনারেশনের মধ্যে, ইয়ং জেনারেশন এবং ইউথদের মধ্যে ছড়িয়ে গেছে খুব সহজে অনুমেয়। সিলেটের প্রান্তরে ভারত সীমান্ত অতিক্রম করে 600 গজ ভিতরে ঢুকে আসে 2 বাংলাদেশি, এবং একজনের নাম আসিকুর, অন্যজনের নাম মোসাহিদ। এই মোসাহিদের বয়স 22 এবং আসিকুরের বয়স 19। এক্ষেত্রে বিএসএফ কোনো রিস্ক নেয়নি। মানে ধরুন এদেরকে ধরা হবে, এরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এদের কাছে ছুরি, বল্লম, পাথর সমস্ত কিছু মজুদ থাকবে, এবং এইগুলো দিয়ে বিএসএফ এর আধিকারিকদের উপর ঝাঁপিয়ে পড়ার সেই সময়টুকু এখানে বিএসএফ দেয়নি। বিএসএফ দেখা মাত্রই গুলি করেছে, এবং স্পট ডেড খবরে বেরিয়েছে, মানে রিপোর্টে বেরিয়েছে যে একজন আহত অবস্থায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া অবধি তিনি মৃত হয়ে গেছেন, মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে। ফলে বিএসএফ কিন্তু টোটাল অ্যাগ্রেসিভ ভূমিকায় এখানে নেমে গেছে, তা কিন্তু স্পষ্ট। আর কেনই বা নামবে না? দিনের পর দিন বাংলাদেশ থেকে যেরকম হুমকি বা হুঁশিয়ারি, ফাঁকা আওয়াজ ভারতকে কেন্দ্র করে আসছে, তার রেশ কি সীমান্তে পড়বে না? নিঃসন্দেহে পড়বে। এর আগে সীমান্ত হত্যা বা সীমান্তে গুলি চালানোর ঘটনা নিয়ে এত চর্চা হতো না, কারণ ভারত এবং বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন অত্যন্ত জোরদার ছিল। ডিপ্লোমেসি আগের থেকে অনেক বেটার ছিল অতীতের থেকে। ফলে 2 দেশের ফ্ল্যাগ মিটিং হতো, যারা ধরা পড়তেন একে অপরকে ফিরিয়ে দেওয়া হতো। এটাই কিছু ক্ষেত্রে হওয়া উচিত বলে আমার ব্যক্তিগত মনে হয়। কিন্তু বর্তমান সময়ে যে সকল অনুপ্রবেশকারীরা, বাংলাদেশিরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছেন, তারা কিন্তু সবাই ধর্মীয় কারণে ঢোকার চেষ্টা করছেন না। এই যে আসিকুর এবং মোসাহিদ নামক যে যুবকের উপর গুলি চালানো হয়েছে, তারা কি ধর্মীয় কারণে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছেন? কিংবা বসিরহাট থেকে যে 3জন ইসলামিস্ট মানুষ ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছেন, তারা কি ধর্মীয় কারণে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছেন? না। যদি ধর্মীয় কারণে ঢোকার চেষ্টা করেন, তাহলে ভারত সরকারের নির্দিষ্ট আইন আছে, সেই অনুযায়ী ভারত সরকার পদক্ষেপ নেন। কিন্তু এরা ঢোকার চেষ্টা করছে বিভিন্ন স্লিপার সেলকে অ্যাক্টিভ করার জন্য, এবং তার প্রমাণ আমরা পেয়েছি। দিল্লি বিস্ফোরণে সরাসরি এনআইএ রিপোর্টে আছে যে মুর্শিদাবাদ থেকে কোনো বিস্ফোরক ঢুকে দিল্লিতে পৌঁছেছিল। ফলে এই ব্যক্তিরা ঢোকার চেষ্টা করছেন ভারতকে অশান্ত করার জন্য, ভারতের 7 সিস্টার্সকে উত্তপ্ত করার জন্য, ভারতের একাধিক সংগঠনের যে স্লিপার সেলগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করে ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার জন্য। তা লাগাতার আমরা শেষ 6 মাসের রিপোর্টে কিন্তু দেখেছি। ফলে বিএসএফ এখানে গুলি চালিয়ে ঠিক করেছেন কি ভুল করেছেন অনেক পরের প্রশ্ন,
এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো বিএসএফ গুলি চালাতে বাধ্য, কারণ জাতীয় সুরক্ষা, দেশের সুরক্ষার স্বার্থে বিএসএফ এক্সট্রিম সমস্ত কিছু করতে পারে, সেই অডাসিটি ওদের আছে এবং সেটাই তারা করেছেন। ফলে কোনো রাজনীতির জায়গা নেই এক্ষেত্রে। পাশাপাশি চিকেন স্নেক রিলেটেড একাধিক পর্যবেক্ষণ কালকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে করা হলো। ভারত ইতিমধ্যে চতুর্থ মিলিটারি বেসের ঘোষণা করেছে। আমি আপনাদের সামনে সেই রিপোর্ট নিয়ে এসেছিলাম, যেখানে চট্টগ্রাম থেকে মাত্র 50 কিলোমিটার দূরে হচ্ছে ভারতের মিজোরামে নতুন মিলিটারি বেস। এবং কালকে যে রিপোর্ট সামনে এসেছে সেখানে বলা হচ্ছে সেই মিলিটারি বেসে 17 মাউন্টেন স্ট্রাইক কর্পস তৈরি হচ্ছে, অর্থাৎ পর্বত সংকুল জায়গায় অ্যাক্টিভ আরো বেশি জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য এই ধরনের কর্পস তৈরি করা হচ্ছে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং সেখানে একাধিক বাংকার তৈরি করা হচ্ছে, বিস্ফোরণ প্রতিরোধী অস্ত্র কেন্দ্র তৈরি করা হচ্ছে, আশ্রয় কেন্দ্র তৈরি করা হচ্ছে, কৃত্রিম বাঁধ এবং গোপন অস্ত্রাগারও তৈরি করা হচ্ছে, যা কিন্তু একাধিক মিডিয়া রিপোর্টে আমাদের সামনে এসছে। ফলে চট্টগ্রামকে একদম লক করার দিকে ভারত সরকার চলে গেল। চিকেন স্লেক সিল্ড হয়ে গেল। 3টে মিলিটারি বেস ইতিমধ্যেই মানে চালু হয়ে গেছে, অ্যাক্টিভ মোডে শুরু হয়ে গেছে, ধুবড়ি, চোপড়া এবং কিষানগঞ্জ, অন্যদিকে মিজোরাম। ফলে বোঝার চেষ্টা করুন যে মোহাম্মদ ইউনূস খাল কেটে শুধু কুমির আনতে চাইছেন তা নয়, তিনি কুমিরের সামনে দাঁড়িয়ে বলছেন, ভাই আমাদের মারার চেষ্টা কর, দেখি কত ক্ষমতা আছে, কত দম আছে। তিনি বুঝতেই পারছেন না যে একটা ছবি হওয়ার সময় কিন্তু ভারত তৈরি করছে এবং মোহাম্মদ ইউনূস হয়তো কিছুটা এই যুদ্ধ খেলাটাই খেলতে চাইছেন নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য। ফলে সব মিলিয়ে কালকে সীমান্ত ফের অশান্ত হলো এবং 2জন বাংলাদেশি বেঘরে প্রাণ হারালেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।